নমস্কার দর্শক বন্ধুরা, ভাবুন আপনার মাসিক বেসিক বেতন 50,000 টাকা, আর আপনি যদি দীর্ঘ সময় ধরে নিয়ম মেনে ইপিএফে টাকা জমাতে থাকেন, তাহলে অবসরের সময় আপনার হাতে কত টাকা থাকতে পারে। একটি হিসাব অনুযায়ী এই 50,000 টাকা মাসিক বেসিক বেতন থেকে শুরু করে প্রায় 30 বছর ধরে ইপিএফে জমা করলে প্রায় 2,20,50,738 টাকার একটি অবসরকালীন কর্পাস তৈরি হতে পারে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই 2,23,00,000 টাকা এমন নয় যে আপনি নিজের পকেট থেকে পুরোটা জমা দিয়েছেন। এই বিশাল অঙ্কের একটি বড় অংশ এসেছে সুদ থেকে। এই হিসাব অনুযায়ী মোট ইপিএফ কন্ট্রিবিউশন হয়েছে প্রায় 66,52,938 টাকা, আর সুদ থেকে পাওয়া হয়েছে প্রায় 1,56,97,800 টাকা। অর্থাৎ মোট জমা এবং সুদ মিলিয়ে চূড়ান্ত ইপিএফ ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়ায় প্রায় 2,23,50,738 টাকা। এখন দেখা যাক এই হিসাবটি কিভাবে তৈরি হয়। ধরা হয়েছে একজন কর্মীর শুরুতে মাসিক বেসিক স্যালারি 50,000 টাকা। ইপিএফের জন্য এমপ্লয়ি কন্ট্রিবিউশন ধরা হয়েছে 12%, অর্থাৎ 50,000 টাকার 12% হলো 6,000 টাকা। মানে শুরুতে ওই কর্মীর নিজের মাসিক ইপিএফ কন্ট্রিবিউশন হবে 6,000 টাকা। কিন্তু এখানেই হিসাব শেষ নয়, কারণ এই 6,000 টাকা পুরো 30 বছর একই থাকবে বলে ধরা হয়নি। এই হিসাবের ক্ষেত্রে ধরে নেওয়া হয়েছে যে কর্মীর স্যালারি প্রতি বছর গড়ে 6% করে বাড়বে, ফলে বেসিক স্যালারি যত বাড়বে তার ইপিএফ কন্ট্রিবিউশনের পরিমাণও বাড়বে। অর্থাৎ প্রথম দিকে কন্ট্রিবিউশন তুলনামূলক কম থাকবে, কিন্তু বছর যেতে যেতে স্যালারি বাড়ার সঙ্গে ইপিএফে জমা হওয়া অর্থ বাড়তে থাকবে। এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ হয়েছে। ইপিএফ ইন্টারেস্ট রেট হিসেবে এই হিসাবের ক্ষেত্রে 8.25% ধরা হয়েছে, অর্থাৎ 30 বছর ধরে 8.25% সুদের হার একই থাকবে বলে ধরে পুরো প্রজেকশন তৈরি করা হয়েছে। এই তিনটি বিষয়কে একসঙ্গে ধরলে হিসাবটি দাঁড়ায় এমন: শুরুতে বেসিক স্যালারি 50,000 টাকা, ইপিএফ কন্ট্রিবিউশন 12%, প্রতি বছর স্যালারি বৃদ্ধি 6%, আর ইপিএফ ইন্টারেস্ট রেট 8.25%। এই হিসাব প্রায় 30 বছর চালালে ফাইনাল কর্পাস হতে পারে 2,23,50,738 টাকা। এখানে আসল শক্তিটা কোথায়? আসল শক্তি হলো দীর্ঘ সময় ধরে ইন্টারেস্টের ওপর আবার ইন্টারেস্ট যোগ হওয়া। প্রথম দিকে আপনি যে টাকা জমাচ্ছেন সেই পরিমাণ হয়তো খুব বড় মনে হবে না, কিন্তু সেই টাকা যখন বছরের পর বছর সুদ পেতে থাকে তখন অ্যাকুমুলেটেড ব্যালেন্স বাড়তে থাকে। এরপর স্যালারি বাড়ার সঙ্গে কন্ট্রিবিউশন বাড়ে। কন্ট্রিবিউশন বাড়ার ফলে অ্যাকাউন্টে আরও বেশি টাকা জমা হয়, আর সেই বড় ব্যালেন্স এর ওপরও ইন্টারেস্ট যুক্ত হতে থাকে। এইভাবে দীর্ঘ সময় ধরে কর্পাস দ্রুত বড় হতে পারে। এই হিসাব অনুযায়ী মোট কন্ট্রিবিউশন প্রায় 66,52,938 টাকা, কিন্তু ফাইনাল কর্পাস প্রায় 2,23,50,738 টাকা। অর্থাৎ কন্ট্রিবিউশনের তুলনায় ফাইনাল অ্যামাউন্ট অনেক বেশি, কারণ প্রায় 1,56,97,800 টাকা এসেছে ইন্টারেস্ট থেকে। এটাই দীর্ঘমেয়াদী কম্পাউন্ডিংয়ের প্রভাবকে বোঝায়। তবে এই 2,23,00,000 টাকার হিসাবকে নিশ্চিত ফল হিসেবে দেখা যাবে না, কারণ এটি একটি ইলুস্ট্রেশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাজাম্পশান হলো 8.25% ইন্টারেস্ট রেট পুরো 30 বছর একই থাকবে বলে ধরে নেওয়া হয়েছে। কিন্তু ইপিএফ ইন্টারেস্ট রেট সরকার প্রতি বছর রিভিউ করে, তাই বাস্তবে ভবিষ্যতে ইন্টারেস্ট রেট বদলাতে পারে। ফলে বাস্তব কর্পাস এর হিসাবের চেয়ে বেশি বা কম হতে পারে। আরেকটি অ্যাজাম্পশান হলো প্রতি বছর স্যালারি গড়ে 6% করে বাড়বে। বাস্তবে প্রত্যেক কর্মীর স্যালারি একই হারে বাড়বে এমন কোনো নিশ্চয়তা নেই। কারো স্যালারি বেশি বাড়তে পারে, আবার কারো স্যালারি কম বাড়তে পারে। চাকরির মধ্যে গ্যাপ থাকতেও পারে। তাই বাস্তবে ফাইনাল ইপিএফ ব্যালেন্স এই ইলুস্ট্রেশনের সঙ্গে এক
নাও হতে পারে। বাস্তব ইপিএফ কর্পাস নির্ভর করতে পারে কর্মীর অ্যাকচুয়াল স্যালারির ওপর। এর পাশাপাশি অ্যানুয়াল ইনক্রিমেন্ট কত হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। এমপ্লয়ি কন্ট্রিবিউশন কত হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। এমপ্লয়ার কন্ট্রিবিউশনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। কর্মজীবনে কোনো গ্যাপ তৈরি হচ্ছে কিনা সেটিও প্রভাব ফেলতে পারে এবং ইপিএফও যে ইন্টারেস্ট রেট ঘোষণা করবে সেটিও ফাইনাল অ্যামাউন্ট পরিবর্তন করতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইপিএফে এমপ্লয়ির সাধারণ কন্ট্রিবিউশন 12% হলেও কিছু ক্ষেত্রে অতিরিক্ত কন্ট্রিবিউশন করার সুযোগ রয়েছে। অর্থাৎ একজন ইপিএফ মেম্বার চাইলে রেগুলার স্ট্যাটিউটরি কন্ট্রিবিউশনের বাইরে ভলেন্টিয়ারি কন্ট্রিবিউশন করতে পারেন। তবে হায়ার ওয়েজের ওপর অতিরিক্ত কন্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রয়োজনীয় অ্যাপ্রুভাল এর বিষয়টি রয়েছে। এই অতিরিক্ত কন্ট্রিবিউশন আবার 2,23,00,000 টাকার মূল ইলুস্ট্রেশনের অংশ নয়। অর্থাৎ 2,23,00,000 টাকার হিসাবটি নির্দিষ্ট কিছু অ্যাজাম্পশনের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এখন ইপিএফ মেম্বারশিপ সম্পর্কেও একটি বিষয় জানা দরকার যে অর্গানাইজ সেক্টর এমপ্লয়ির বেসিক পে মাসে 15,000 টাকা পর্যন্ত এবং প্রতিষ্ঠান ইপিএফওর আওতায় রয়েছে তার ক্ষেত্রে ইপিএফ মেম্বারশিপ ম্যান্ডেটরি হতে পারে। অন্যদিকে যাদের বেসিক পে 15,000 টাকার বেশি এবং যারা 1 সেপ্টেম্বর 2014 বা তার পরে সার্ভিসে যোগ দিয়েছেন তাদের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত অনুযায়ী ইপিএফ মেম্বারশিপ অপশনাল হতে পারে। আর এমপ্লয়ার কন্ট্রিবিউশন নিয়েও গুরুত্বপূর্ণ একটি নিয়ম রয়েছে। এমপ্লয়ার নিজের অংশের ইপিএফ কন্ট্রিবিউশন কর্মীর স্যালারি থেকে কেটে নিতে পারে না। এমপ্লয়ারের শেয়ার কর্মীর ওয়েজ থেকে কেটে নেওয়া হলে সেটি অপরাধ হিসেবে বিবেচিত হয়। আর এমপ্লয়ার যদি ইপিএফ ডিউএস দেরিতে জমা করে তাহলে মেম্বার তার প্রাপ্য ইন্টারেস্ট থেকে বঞ্চিত হওয়ার কথা নয়। প্রতিটি ডিউ মান্থ অনুযায়ী ফুল ইন্টারেস্ট পাওয়ার অধিকার মেম্বারের রয়েছে। অন্যদিকে এমপ্লয়ার দেরিতে পেমেন্ট করার কারণে পেনাল ইন্টারেস্ট এবং ড্যামেজের মুখে পড়তে পারে। ইপিএফ অ্যাকাউন্ট নিয়ে আরও একটি বিষয় এই হিসাবের সঙ্গে সম্পর্কিত। যদি কোনো ইপিএফ অ্যাকাউন্টে 3 বছরের বেশি সময় ধরে কন্ট্রিবিউশন না থাকে তাহলে তৃতীয় বছরের পর ইন্টারেস্ট ক্রেডিট না হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ অ্যাকাউন্টে কন্ট্রিবিউশন বন্ধ হয়ে গেলে ইন্টারেস্ট ক্রেডিট এর নিয়মও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখন আবার মূল হিসাবটিতে ফিরে আসা যাক। একজন কর্মীর বেসিক স্যালারি শুরু হচ্ছে 50,000 টাকা থেকে। তার নিজের ইপিএফ কন্ট্রিবিউশন ধরা হচ্ছে 12%। অর্থাৎ শুরুতে মাসে 6,000 টাকা, এরপর স্যালারি প্রতি বছর গড়ে 6% করে বাড়ছে, তার সঙ্গে কন্ট্রিবিউশনের পরিমাণও বাড়ছে। অন্যদিকে ইপিএফ ইন্টারেস্ট রেট 8.25% ধরে ব্যালেন্সের ওপর সুদ যোগ হচ্ছে। এই প্রক্রিয়া প্রায় 30 বছর চলার পরে মোট কন্ট্রিবিউশন দাঁড়াচ্ছে প্রায় 66,52,938 টাকা। আর ইন্টারেস্ট দাঁড়াচ্ছে প্রায় 1,56,97,800 টাকা। সব মিলিয়ে ফাইনাল ইপিএফ ম্যাচিউরিটি অ্যামাউন্ট হচ্ছে প্রায় 2,20,50,738 টাকা। অর্থাৎ এই হিসাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শুধু কত টাকা জমা করছেন সেটাই নয়, আপনি কত বছর ধরে জমাচ্ছেন এবং সেই সময়ে অ্যাকুমুলেটেড মানি কতটা ইন্টারেস্ট পাচ্ছে সেটিও বড় বিষয়। কারণ প্রথম কয়েক বছরে কন্ট্রিবিউশন তুলনামূলকভাবে ছোট হলেও দীর্ঘ সময়ের মধ্যে সেই টাকা কম্পাউন্ড হতে থাকে। তার সঙ্গে স্যালারি বাড়ার ফলে কন্ট্রিবিউশন বাড়তে থাকে, ফলে শেষের দিকে অ্যাকাউন্টের গ্রোথ অনেক বেশি হতে পারে। তবে আবারও মনে রাখতে হবে এই 2.23 কোটি টাকা একটি প্রজেক্টেড ফিগার, এটি গ্যারেন্টেড ম্যাচিউরিটি অ্যামাউন্ট নয়। 8.25% ইন্টারেস্ট রেট পুরো সময় অপরিবর্তিত থাকবে এমন নিশ্চয়তা নেই। 6% অ্যানুয়াল স্যালারি গ্রোথ তো নিশ্চিত নয়। কর্মীর অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন পরিবর্তন হতে পারে
এমপ্লয়ার কন্ট্রিবিউশনের বাস্তব হিসাব পরিবর্তিত হতে পারে। চাকরির মধ্যে গ্যাপ থাকলে সেটিও ফাইনাল ব্যালেন্সকে প্রভাবিত করতে পারে। তাই 50,000 টাকা বেসিক স্যালারি থেকে 30 বছরে 2,23,00,000 টাকা একটি সম্ভাব্য ইলুস্ট্রেশন। এটিকে নিশ্চিত ভবিষ্যৎ ফল হিসাবে দেখা উচিত নয়, তবে এই হিসাব একটি বিষয় স্পষ্টভাবে দেখায়। দীর্ঘ সময় ধরে ইপিএফে নিয়মিত কন্ট্রিবিউশন এবং অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট একসঙ্গে কাজ করলে একটি বড় রিটায়ারমেন্ট কর্পাস তৈরি হতে পারে। এখানে প্রায় 66.53 লাখ টাকা কন্ট্রিবিউশনের বিপরীতে ইন্টারেস্ট থেকে এসেছে প্রায় 1.57 কোটি টাকা। অর্থাৎ দীর্ঘ সময় ধরে কম্পাউন্ডিং কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এই হিসাব তার একটি পরিষ্কার উদাহরণ। সুতরাং 50,000 টাকা বেসিক স্যালারি দিয়ে শুরু করে প্রায় 30 বছর ধরে ইপিএফ কন্ট্রিবিউশন চালিয়ে যায় একজন কর্মীর জন্য 2.23 কোটি টাকার প্রজেক্টেড কর্পাস সম্ভব হতে পারে। কিন্তু সেই ফল নির্ভর করবে স্যালারি গ্রোথ এবং ইপিএফ ইন্টারেস্ট রেট সহ বিভিন্ন বাস্তব পরিস্থিতির ওপর। আর এই কারণে ইপিএফ ক্যালকুলেটরে যে অ্যামাউন্ট দেখা যায় সেটিকে একটি প্রজেকশান হিসেবে দেখা উচিত। বাস্তব অবসরের সময় কত টাকা হাতে থাকবে তা নির্ভর করবে আপনার প্রকৃত স্যালারি, আপনার কন্ট্রিবিউশন, আপনার চাকরির ধারাবাহিকতা, এমপ্লয়ার কন্ট্রিবিউশন এবং ভবিষ্যতে ঘোষিত ইপিএফ ইন্টারেস্ট রেটের ওপর। এই ইলুস্ট্রেশনের মূল শিক্ষা হলো দীর্ঘ সময় এবং কম্পাউন্ডিং একসঙ্গে কাজ করলে ছোট থেকে শুরু হওয়া কন্ট্রিবিউশনও সময়ের সঙ্গে একটি বড় রিটায়ারমেন্ট কর্পাসে পরিণত হতে পারে। তো দর্শক বন্ধুরা, যারা এখনও আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই প্রতিদিন আমাদের এই চ্যানেলে ইপিএফও, ইপিএস 95 এবং ইপিএফ এবং হায়ার পেনশন এবং প্রাইভেট এবং সরকারি কর্মচারীদের যাবতীয় খবরাখবর নিয়ে আমরা প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক অবশ্যই করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।